হাসনাত আব্দুল্লাহর আলটিমেটাম শেষ হওয়ার আগেই নরসিংদীর ধর্ষণের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার। গাজীপুরে পুলিশের অভিযানে ধরা পড়ে নুরা। পরিকল্পনা ছিল ভারতে পালানোর। অপরাধের বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। নড়েচড়ে বসেছে বিএনপির তৃণমূলও। তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নতুন প্রস্তাব, দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার প্রতি আগ্রহ প্রকাশ, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে জোর। ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশিদের জন্য শিগগিরই স্বাভাবিক হতে যাচ্ছে ভিসা প্রক্রিয়া, জানালেন শামা ওবায়েদ। নির্বাচনের ফলাফল ঘোষণার 15 দিন পর মুখ খুললেন জামায়াতের আমির। জানালেন বুকে কষ্ট নিয়ে মেনে নিয়েছেন ভোটের ফল। গঠনমূলক বিরোধী দল হতেই এমন সিদ্ধান্ত। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও পরে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো জাতি। কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এমন নৃশংস ঘটনার মামলার মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরাকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে তার দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই নুরা সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরা এবং ময়মনসিংহ গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত এই হত্যা মামলার মোট 9 আসামির মধ্যে 7 জন ধরা পড়েছে। ধর্ষণের বিচার চাওয়ায় বৃহস্পতিবার ওই কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নেয় একদল যুবক। এর কয়েক ঘন্টার মধ্যেই সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বিলপার ও দারিকান্দির মধ্যবর্তী একটি সরিষার ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তারও 15 দিন আগে বাড়ি ফেরার পথে এই কিশোরীকে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে 5-6 জনের একটি দল অপহরণ করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পরে বৃহস্পতিবার রাতে নিহতের মা বাদী হয়ে জেলার মাধবদী থানায় 9 জনকে আসামি করে মামলা করেন। এদিকে শুক্রবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে ধরতে আলটিমেটাম দেন হাসনাত আব্দুল্লাহ। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কড়া বার্তা দলের বিভিন্ন পর্যায়েও জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি দলের তৃণমূলও নড়েচড়ে বসেছে। সম্প্রতি এর প্রতিফলন দেখা গেছে কিশোরগঞ্জের মিঠামইন, মাগুরা, চাঁদপুর ও বরিশালে, যেখানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সরকার একই সঙ্গে বিএনপি দলগতভাবে যে পদক্ষেপ নিচ্ছে তা প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা নিয়ে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণ তা এখন বাস্তবে দেখছে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় বা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এদিকে রোববার পুলিশের সদ্য বিদায়ী মহাপরিদর্শক বাহরুল আলমের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়ালি বৈঠক হয়। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, বেআইনি কর্মকাণ্ড ও মব সহ বিশৃঙ্খল বিভিন্ন তৎপরতায় জড়িতদের আইনের আওতায় আনতে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আইন মেনে অভিযুক্তদের গ্রেফতার করবেন। এ সময় অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের সেবায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম বলেন, বিএনপি সরকারি দল, সরকারি থেকেও নিজ দলের নেতাকর্মীরা কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এমন নজির আগে কখনো দেখা যায়নি। একটি নির্বাচিত সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণেরই দিকেই হাঁটছে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই মনে করেন তিনি। তামজিদ মির্জা, যে বরফ জমেছিল তা কাটাতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও বাংলাদেশের নতুন সরকারের সাথে সুসম্পর্ক গড়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য করছেন। কূটনৈতিক সূত্র বলছে, উভয় পক্ষই অভিন্ন বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে। তবে এই নতুন সম্পর্কের সমীকরণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ও সীমান্ত ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের সফরে আসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার প্রবল ইচ্ছে পোষণ করেছেন। সৌদি আরবের জেদ্দায় ওআইসি ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী কমিটির এক সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার এই তথ্য জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পূর্বের স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং শীঘ্রই ঢাকা সফরের পরিকল্পনা করছেন। আলোচনাকালে ইসাহাক দার তার আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে তা আরও সুসংহত হবে। এছাড়াও ফিলিস্তিন সমস্যা ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের বলিষ্ঠ ও মানবিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আরও প্রসারিত করার গুরুত্ব আরোপ করেন। জানা গেছে, পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির উপর জোর দিচ্ছে। দীর্ঘ বিরতির পর 2024 সালের শেষ দিকে করাচি থেকে সরাসরি জাহাজে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রচেষ্টাও চলছে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের নাগরিকের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ভ্রমণের জন্য ই ভিসা সুবিধা চালু করেছে। দিন ধরে ভারতীয় ভিসা প্রাপ্তি নিয়ে বাংলাদেশি নাগরিকদের মাঝে অনিশ্চয়তা ও উদ্বেগ ছিল চরমে। বিশেষ করে মেডিকেল ভিসায় গিয়ে শর্তের বেড়াজালে আটকা পড়ে ভোগান্তি বাড়ে শত শত মানুষের। এছাড়া ভিসা নিষেধাজ্ঞার ফলে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এর সঙ্গে যোগ হয়েছিল আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে ক্রিকেট অঙ্গনের নানা জল্পনা কল্পনা। সব মিলিয়ে দুই দেশের যাতায়াত ব্যবস্থা ও ভিসা ইস্যু ছিল এক প্রকার থমথমে। তবে সেই মেঘ কাটতে শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া খুব শিগগিরই স্বাভাবিক হতে চলেছে। সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই ইতিবাচক ইঙ্গিত দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষ আগের মতো সহজে ভারত সফরের সুযোগ পাবে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। ভারতীয় পক্ষ ভিসা কার্যক্রম সচল করার বিষয়ে যথেষ্ট আন্তরিক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। জামায়াত ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়, তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। একথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে, তবে কোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেওয়া হবে। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে 5 বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার যদি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় 18 কোটি মানুষ। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও বহুপাক্ষিক অঙ্গনে সক্রিয় ভূমিকার ধারাবাহিক
ধারাবাহিকতায় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা ঘিরে আন্তর্জাতিক সমর্থন জোরদার হচ্ছে। বিশেষ করে মুসলিম বিশ্বে বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে একাধিক প্রভাবশালী দেশ প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছে। এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মুসলিম দেশগুলোর কূটনীতিকরা বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলি কায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগা বেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও বাংলাদেশকে সমর্থন জানানোর বিষয়ে আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির ফিলিস্তিন বিষয়ক জরুরি বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওআইসি প্রতিনিধি দলগুলোর নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অঙ্গীকারেরও প্রশংসা করেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা উষ্ণতার সঙ্গে স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন যে ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে।